আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এই অধ্যায়টির অনুশীলনীর যে প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টির ২০ পৃষ্ঠায় এখানে তোমাদেরকে ২টা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে শেষে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে। চলো আমরা দেখি নিই কীভাবে এই প্রশ্নগুলোকে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমেই ১ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় তা দেখব। আমাদেরকে এখানে ১ নম্বরে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে চিত্র এ দেওয়া হয়েছে। চিত্র এতে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাঙের ছবি দেখানো হচ্ছে। এরপর চিত্র বিতে আমরা একটা রুই মাছের ছবি দেখতে পাচ্ছি। এরপরে চিত্র সিতে হচ্ছে একটা টিকটিকির ছবি আছে। এই ৩টা ছবির উপর ভিত্তি করে আমাদেরকে ৪টা প্রশ্ন করা হয়েছে। ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সি কোন শ্রেণীভুক্ত প্রাণী, ব্যাখ্যা করো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে যে ৪টা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই ৪টা প্রশ্নের উত্তর লিখতে পারলে আমাদেরকে ১০ নম্বর দেওয়া হবে। তাহলে এখানে ক নম্বরের প্রশ্নের জন্য আমাদেরকে ১ নম্বর দেওয়া হবে, খ নম্বরের জন্য ২ দেওয়া হবে, গ নম্বরের জন্য ৩ দেওয়া হবে। এরপর ঘ নম্বরের এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে ৪ নম্বর দেওয়া হবে। তাহলে অবশ্যই আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলোকে ভালোভাবে উত্তর করতে হবে। আমাদেরকে এখানে ক নম্বর আর খ নম্বরের এই দুটি প্রশ্নের উত্তর করতে হবে বইয়ের লেখাগুলোর উপর সরাসরি ভিত্তি করে। এরপরে এই গ নম্বর আর ঘ নম্বরের এই প্রশ্ন দুটির উত্তর করতে হলে আমাদেরকে বইয়ের লেখাগুলো এবং এই উদ্দীপকের উপর ভিত্তি করে উত্তর করতে হবে। চলো আমরা প্রথমে ক নম্বরের উত্তরটিকে কীভাবে লিখতে হবে তা দেখে নিই। ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। ক নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। তাহলে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল মেরুদণ্ডী প্রাণী কাকে বলে। যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড বা শিরদাঁড়া আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে শামুক কোন ধরনের প্রাণী, ব্যাখ্যা করো। চলো আমরা দেখে নিই এই প্রশ্নের উত্তরটিকে আমরা কীভাবে লিখতে পারি। খ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, শামুক একটি অমেরুদণ্ডী প্রাণী, কারণ এর দেহের ভেতর কোনো কঙ্কাল বা মেরুদণ্ড থাকে না। শামুকের দেহ খণ্ড খণ্ড নয় এবং এটি সাধারণ শক্ত খোলস দিয়ে আবৃত থাকে। এদের চলাচলের জন্য মাংসল পা থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা খ নম্বরের উত্তরটিকে লিখতে পারি। এরপর গ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে সি কোন শ্রেণীভুক্ত প্রাণী। আমরা এখানে দেখতে পাচ্ছি সি হচ্ছে একটা টিকটিকি। এই টিকটিকি কোন শ্রেণীভুক্ত প্রাণী তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। গ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, উদ্দীপকের চিত্র সি। সি হচ্ছে টিকটিকি। টিকটিকি হলো সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এর কারণগুলো হলো, ১ নম্বরে হচ্ছে টিকটিকি বুকে ভর দিয়ে চলে, ২ নম্বরে হচ্ছে এদের আঙ্গুলে নখ থাকে, ৩ নম্বরে হচ্ছে এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, ৪ নম্বরে হচ্ছে এরা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে এ ও বি মেরুদণ্ডী প্রাণী হলেও বৈচিত্র্যের ভিত্তিতে এরা ভিন্ন, তুলনামূলক বিশ্লেষণ করো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে আমাদেরকে যেই প্রাণীটা দেওয়া হয়েছে এই প্রাণীটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, আর এই এ প্রাণীটা হচ্ছে ব্যাঙ, আর বি প্রাণীটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এই বি প্রাণীটা হচ্ছে রুই মাছ। তাহলে এই দুইটা প্রাণীর তুলনামূলক বিশ্লেষণ আমাদেরকে করতে বলা হয়েছে। আমরা এর উত্তরটাকে যেভাবে লিখতে পারি, চিত্র এ হলো ব্যাঙ, ব্যাঙ হচ্ছে উভচর, এবং চিত্র বি হলো মাছ, মাছ হচ্ছে মৎস্য। এরা উভয়ই মেরুদণ্ডী হলেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে দুইটা প্রাণীই হচ্ছে মেরুদণ্ডী, কিন্তু তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ১ নম্বরে হচ্ছে বাসস্থান। বাসস্থানে মাছ পানিতে বাস করে, কিন্তু ব্যাঙ জীবনের কিছু সময় ডাঙায় এবং কিছু সময় পানিতে বাস করে। এরপরে হচ্ছে ত্বক। ত্বক হচ্ছে মাছের শরীরে সাধারণত আঁশ থাকে, ব্যাঙের ত্বকে কোনো লোম, আঁশ বা পালক কিছুই থাকে না, এটি ভেজা থাকে। ৩ নম্বরে হচ্ছে শ্বাসকার্য। মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, ব্যাঙ বা ব্যাঙাচি অবস্থায় ফুলকা দিয়ে এবং পূর্ণবয়সে ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ৩ নম্বরে হচ্ছে অঙ্গ। মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে, ব্যাঙের ২ জোড়া পা থাকে যার আঙ্গুলের নখ নেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে
ঘ নম্বরের উত্তরটিকে কিভাবে লিখতে পারি তা দেখে ফেললাম। ব্যাঙ আর মাছের মধ্যে দুইটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, তবে তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা 1 নম্বরের এই সৃজনশীল প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই 2 নম্বরের সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। তাহলে আমাদেরকে এখানে 3টা গাছের ছবি দেখানো হচ্ছে এ থেকে সি পর্যন্ত। এই গাছের ছবিগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে 4টা প্রশ্ন করা হয়েছে ক থেকে ঘ পর্যন্ত। চিত্র এতে দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে যেই গাছের ছবিটা দেখানো হচ্ছে, এই গাছের ছবিটা হচ্ছে ফার্ন বা ঢেঁকি শাক। এরপরে আমরা বিচিত্রে যেই গাছের ছবিটা দেখতে পাচ্ছি, এই গাছটা হচ্ছে একটা নারিকেল গাছ। এরপরে সি চিত্রে আমরা যেই ছবিটা দেখতে পাচ্ছি, এই সি চিত্রের ছবিটা হচ্ছে একটা বট গাছ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে ফার্ন বা ঢেঁকি শাক দেখানো হচ্ছে, এরপরে নারকেল গাছ দেখানো হচ্ছে, এরপরে আমাদেরকে এখানে একটা বট গাছ দেখানো হচ্ছে। এই 3টা চিত্রের উপর ভিত্তি করে আমাদেরকে এই 4টা প্রশ্ন করা হয়েছে। এই 4টা প্রশ্নের উত্তর লিখতে পারলে আমাদেরকে 10 নম্বর দেওয়া হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর লেখা যায়। আমাদেরকে এখানে ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে এ ও বি উভয়ই সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে 4টি প্রশ্ন করা হয়েছে। আমরা প্রথমেই এই ক নম্বরে থাকা এই প্রশ্নের উত্তরটাকে দেখে নিই। ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে এই প্রশ্নের উত্তরটাকে আমরা যেভাবে লিখতে পারি, যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ক নম্বর উত্তরটি লিখতে পারো। এক কথায় উত্তর লিখতে পারবে, যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে। এরপর খ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখে নিই কীভাবে এই খ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লেখা যায়। খ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, মাশরুমকে রাজ্য 3 ফানজাই বা ছত্রাক রাজ্যে স্থান দেওয়া হয়েছে, কারণ এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং এরা সাধারণ এককোষী বা বহুকোষী হয়। এদের দেহে ক্লোরোফিল নেই, তাই এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং পরভোজী হিসেবে জীবন ধারণ করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা খ নম্বরের উত্তরটিকে লিখতে পারি। এরপর আমাদেরকে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সি কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। আমরা এখানে দেখতে পাচ্ছি সি চিত্রে একটা বটগাছ দেখানো হচ্ছে। এই বটগাছটা কোন ধরনের উদ্ভিদ তা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে এই প্রশ্নের উত্তর লেখা যায়। তাহলে গ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, উদ্দীপকের চিত্র সি হচ্ছে বটগাছ। বটগাছ হলো আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদ। 1 নম্বরে হচ্ছে বটগাছের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এবং এতে ফুল ফোটে। 2 নম্বরে হচ্ছে বটগাছের ফুলে গর্ভাশয় থাকে বলে ফল উৎপন্ন হয় এবং বীজ ফলের ভেতর আবৃত থাকে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারি। খুব সহজে আমরা এই উত্তরটিকে লিখে দিতে পারি। এরপর ঘ নম্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে এ ও বি উভয়ই সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে এখানে এ হচ্ছে ফার্ন জাতীয় একটা উদ্ভিদ আর বি হচ্ছে নারিকেল গাছ। আমরা দেখব এই এ আর বি, এই ফার্ন আর নারিকেল গাছ উভয়ই সমান উন্নত কিনা তা আমাদেরকে যুক্তিসহ বিশ্লেষণ করতে বলা হয়েছে। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে কীভাবে লিখতে পারি তা দেখে নিই। ঘ নম্বরের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, চিত্র এ হচ্ছে ফার্ন এবং চিত্র বি হচ্ছে নারিকেল, উভয়ই সমান উন্নত নয়। ফার্নের চেয়ে নারিকেল গাছ অনেক বেশি উন্নত। 1 নম্বরে হচ্ছে ফার্ন, এটি অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ এতে ফুল ও ফল হয় না। এর স্পোর বা রেণুর মাধ্যমে বংশবৃদ্ধি করে। আর নারিকেল গাছ হচ্ছে এটি সপুষ্পক উদ্ভিদ, এর উন্নত পরিবহন টিস্যু আছে এবং এটি বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। নারিকেল গাছ সপুষ্পক এবং উন্নত গঠনসম্পন্ন হওয়ায় এটি ফার্নের তুলনায় অধিক উন্নত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারো। তাহলে আমরা এখানে দেখে ফেললাম আমাদের এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লেখা যায়। চলো এখন আমরা দেখে নিই আমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরগুলোকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে 1 নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো। এরপরে 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ ব্যাখ্যা করো। 3 নম্বরে প্রশ্ন বলা হচ্ছে অ্যামিবা কোন রাজ্যের জীব ব্যাখ্যা করো। 4 নম্বরে প্রশ্ন হচ্ছে মশ উদ্ভিদে
কোন অঙ্গটি মূলের কাজ করে ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্নে বলা হয়েছে জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে এখানে এই সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে আমাদের বইয়ের লেখাগুলোর উপর ভিত্তি করে। তাই তোমরা অবশ্যই তোমাদের এই দ্বিতীয় অধ্যায় লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই 5টি প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায়। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য আমি এখানে প্রশ্নগুলোর উত্তর লিখে নিয়েছি। 1 নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, নগ্নবীজী উদ্ভিদের যেমন সাইকাস, পাইনাস ফুলে গর্ভাশয় থাকে না। এর ব্যাখ্যাটি হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে। গর্ভাশয় নেই বলে এদের ফল উৎপন্ন হয় না এবং ফল হয় না বলেই বীজগুলো ফলের ভিতরে না থেকে বাইরে উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে। তাহলে আমরা এখানে 1 নং প্রশ্নের উত্তর দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই 2 নম্বরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে 2 নম্বরের প্রশ্নে বলা হচ্ছে সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, সুপারি গাছের ফলে গর্ভাশয় থাকে এবং বীজ ফলের ভেতরে আবৃত থাকে, তাই এটি একটি আবৃতবীজী উদ্ভিদ। এর ব্যাখ্যাটি আমরা যেভাবে লিখতে পারি, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে নিষিক্তকরণের পর ডিম্বক বীজে এবং গর্ভাশয় ফলে পরিণত হয়। সুপারির ক্ষেত্রে বীজটি ফলের খোসা ও শ্বাসের ভেতরে ঢাকা থাকে, তাই একে আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরটিকে লিখতে পারো। এরপরে আমরা দেখে নিই আমাদের 3 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছিল। অ্যামিবা কোন রাজ্যের জীব, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, এর উত্তরটিতে অ্যামিবা রাজ্য 2 প্রোটিস্টা এর অন্তর্ভুক্ত জীব। এর ব্যাখ্যাটিতে প্রোটিস্টা রাজ্যের জীবের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত। এরা এককোষী বা বহুকোষী হতে পারে এবং একক বা দলবদ্ধভাবে বাস করে। অ্যামিবা একটি সুগঠিত নিউক্লিয়াসযুক্ত এককোষী জীব হওয়ায় একে প্রোটিস্টা রাজ্যে রাখা হয়েছে। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে 4 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে মশ উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে, ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, মশ উদ্ভিদে রাইজোয়েট নামক সুতাকৃতির অঙ্গ মূলের কাজ করে। এর ব্যাখ্যাটিতে মশ জাতীয় উদ্ভিদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা গেলেও এদের প্রকৃত মূল নেই। মূলের পরিবর্তে এরা রাইজোয়েডের সাহায্যে মাটির সাথে আটকে থাকে এবং মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এরপরে আমরা দেখে নিই সর্বশেষে 5 নম্বরের যে প্রশ্নটি দেওয়া হয়েছে। এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সাড়া দেওয়ার মাধ্যমে প্রতিক্রিয়া প্রদর্শন করে। এর ব্যাখ্যাটিতে আমরা যেভাবে লিখতে পারি, যেমন আমাদের দেহে মশা কামড়ালে আমরা তা অনুভব করি এবং মশা মারার চেষ্টা করি। আবার অন্ধকার ঘরে রাখা চারাগাছ আলোর দিকে বেড়ে ওঠে। জীবের এই সংবেদনশীলতা এবং সাড়া দেওয়ার ক্ষমতাই হলো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যেই বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।